এই বইয়ের ইন্ট্রোডাকশনেই লেখক মর্গান হাউজেল খুবই ইন্টারেস্টিং একটা গল্প বলেছেন রিচার্ড ফুস্কান নামের এক ব্যক্তির। তিনি ছিলেন খুবই স্মার্ট। তিনি হার্ভার্ড থেকে এমবিএ করেছেন। তারপর অনেক বড় একটা আমেরিকান ইনভেস্টমেন্ট ব্যাংকে তিনি খুবই হাই স্যালারিতে চাকরি করতেন। এরপর ক্রেইনস বিজনেস ম্যাগাজিনে 40 under 40 অর্থাৎ 40 বছরের নিচে সবচেয়ে সাকসেসফুল 40 জন বিজনেসম্যানের লিস্টে উনার নাম এসেছিল। কিন্তু দেখা যায় 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন হয়েছিল আমেরিকাতে, তখন উনি ব্যাংক্রাপ্ট হয়ে গিয়েছেন। কেন? কারণ তার কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যান ছিল না। নিজেদের পার্সোনাল ফাইন্যান্সের প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অনেক সময় আমরা যথেষ্ট গুরুত্ব দেই না, যার কারণে দেখা যায় অনেক স্মার্ট আর সাকসেসফুল লোকজনও ফাইন্যান্সিয়ালি খুব একটা ভালো করে না। কারণ পার্সোনাল ফাইন্যান্স যতটা না আমাদের স্মার্টনেসের উপর ডিপেন্ড করে, তার থেকে অনেক বেশি ডিপেন্ড করে আমাদের বিহেভিয়ারের উপর। আর সেই ফাইন্যান্সিয়াল প্ল্যান নিয়ে এই ভিডিওতে আজকে আলোচনা করব। আমি 3টা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের প্ল্যানের ফাউন্ডেশন হিসাবে কাজ করবে। এরপর সেই প্ল্যানের স্ট্র্যাটেজির 2টা স্টেপ নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের ফাউন্ডেশনের প্রথম এলিমেন্ট হচ্ছে ইনকাম। এখন ইনকাম কি জিনিস সেটা আমরা সবাই জানি। সেকেন্ড এলিমেন্ট হচ্ছে অ্যাসেট। অ্যাসেটের বাংলা অর্থ সম্পদ। এখন অ্যাসেটের পাঠ্যপুস্তকের ডেফিনেশনে না গিয়ে যদি রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাডের যে ডেফিনেশনটা দিয়েছে সেটা যদি বলি, অ্যাসেট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার পকেটে টাকা ঢুকাবে। এখন আপনি যদি একজন অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন, তাহলে উনি বলবেন যে এই ডেফিনেশনটা ঠিক না। কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের ক্ষেত্রে এই ডেফিনেশনটাই আমাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল। কারণ দেখেন, অনেক কিছু আছে যেগুলোকে আমরা অ্যাসেট মনে করি, পাঠ্যপুস্তকের ডেফিনেশনেও সেটাকে অ্যাসেট বলে, কিন্তু সেটা আপনার জন্য খুবই খারাপ হতে পারে। উদাহরণ যদি দিতে চাই, ধরেন আপনার একটা গাড়ি আছে বা একটা বাইক আছে, এটাকে আমরা অ্যাসেট মনে করি, একজন অ্যাকাউন্টেন্টও এটাকে অ্যাসেট বলবে, কিন্তু রবার্ট কিওসাকি এটাকে লায়াবিলিটি বলবে। কারণ কি? কারণ গাড়ি আপনাকে কোনো টাকা দিচ্ছে না, উল্টা গাড়িটা চালানোর কারণে ওইটার যে তেলের খরচ হচ্ছে, তার কারণে আপনার কাছ থেকে টাকা বের হয়ে যাচ্ছে। তাহলে রবার্ট কিওসাকির ডেফিনিশনে অ্যাসেট কি কি? আপনার যদি এমন কোনো প্রপার্টি থাকে যেটা থেকে আপনি ভাড়া পান, বা এমন কোনো শেয়ার থাকে যেটা থেকে আপনি ডিভিডেন্ড পান, সেগুলো হচ্ছে অ্যাসেট। ইলন মাস্ক যে আজকে এত ধনী, আমরা মনে করি তার হয়তো অনেক ইনকাম আছে, কিন্তু আসলে তার ইনকামের থেকে তার অনেক অনেক বেশি অ্যাসেট আছে। টেসলা শেয়ার, এক্সএআই এর শেয়ার, স্পেস এক্স এর শেয়ার, এই সব মিলে তার হচ্ছে ধন সম্পদ অনেক বেশি ইনকামের চেয়ে। মানে আপনারও সেই মাইন্ডসেটটা রাখা উচিত যেখানে আপনি আপনার ইনকাম দিয়ে অনেক অ্যাসেট কিনবেন, সেই অ্যাসেট থেকে আরও বেশি ইনকাম হবে, সেই ইনকাম দিয়ে আপনি আরও বেশি অ্যাসেট কিনবেন। আর এভাবে হচ্ছে একটা সাইকেল চলতে থাকবে যেখানে আপনার অ্যাসেট অর্থাৎ ধন সম্পদ দিন দিন বাড়তে থাকবে। আর একটা থাম্বরুল যদি বলি, আপনার যদি অ্যাসেট বেশি থাকে তাহলে আপনার ফোকাস করা উচিত অ্যাসেট কিভাবে আরেকটু বাড়ানো যায় সেটা নিয়ে। কিন্তু আপনার যদি অ্যাসেট এখন কম থাকে, তাহলে আপনার উচিত ইনকাম কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তা করা। কারণ আপনি ইনকাম অনেক বেশি বাড়ালে সেটা দিয়ে আরও বেশি অ্যাসেটে ইনভেস্ট করতে পারবেন। এরপর আমাদের ফাউন্ডেশনের থার্ড এলিমেন্ট হচ্ছে লোন বা লায়াবিলিটি কমানো। এখন লোন 2 ধরনের হতে পারে। এটাও রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাডে বলা আছে যে কিছু লোন হচ্ছে গুড লোন আর কিছু লোন হচ্ছে ব্যাড লোন। গুড লোন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে আরও বেশি অ্যাসেট ক্রয় করতে হেল্প করবে। যেমন এর মধ্যে উদাহরণ হতে পারে হোম লোন বা মর্টগেজ বা এডুকেশন লোন। এডুকেশন বা আমরা যে স্কিলগুলো শিখি সেটাও কিন্তু একটা অ্যাসেট হিসাবে আমাদের সময় কাজ করে। কারণ ওই এডুকেশন বা স্কিল বা ডিগ্রি থাকলে আপনি আরও বেশি টাকা আয় করতে পারবেন। আর ব্যাড লোন হচ্ছে যেগুলো থেকে আপনি কোনো অ্যাসেট ক্রয় করেন না, যেমন ক্রেডিট কার্ড ডেট যেটাকে বলে, বা বিভিন্ন রকমের পার্সোনাল লোন। এখন বাংলাদেশের কনটেক্সটে গুড লোনগুলোও অনেক সময় খারাপ। দেখা যায় যে আপনি এডুকেশন লোন নিয়ে পড়াশোনা করলেন, কিন্তু ওই ডিগ্রিটা আপনার কোনো কাজে আসলো না। বা ধরেন আপনি একটা জমি কিস্তিতে কিনলেন, কিন্তু যে কোম্পানি থেকে কিনেছেন সেই কোম্পানিটাই একটা স্ক্যাম। যার কারণে অনেক সময় গুড লোনগুলোও খারাপ,
আর ব্যাড লোনগুলা খুবই খুবই খারাপ, কারণ এগুলার ক্ষেত্রে বেশিরভাগ সময় 20% মতো ইন্টারেস্ট থাকে। এখন 20% ইন্টারেস্ট আপনাকে কোনো ইনভেস্টমেন্টই বাংলাদেশের মধ্যে দিতে পারবে না, আর এদিকে আপনাকে 20% হারে গরিব করে দেওয়া হচ্ছে এসব ব্যাড লোনের কারণে। তাহলে আমাদের ফাউন্ডেশনটা কমপ্লিট হলো। এখন হচ্ছে স্ট্র্যাটেজির 2টা ধাপ আছে। প্রথম ধাপটা হচ্ছে আপনাকে বাজেটিং করতে হবে। বাজেটিংয়ের ক্ষেত্রে খুব কমন একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে 50-30-20 রুল, যেটা হচ্ছে এলিজাবেথ ওয়ারেন তার বই অল ইয়োর ওয়ার্থে বলেছেন। এটা কি? আপনার কাছে যদি 100 টাকা থাকে, তার 50% আপনি ব্যয় করবেন আপনার নিডসের জন্য, অর্থাৎ যেসব জিনিসগুলো আপনার প্রত্যেক মাসেই কিনতে হয় বা খরচ করতে হয়, যেমন বাড়ি ভাড়া, ইলেকট্রিসিটি বিল, পানির বিল, মাসের বাজার, সেই সব কিছু হচ্ছে এই 50% থেকে যাবে। এরপরের 30% দিয়ে আপনি হচ্ছে আপনার সেই জিনিসগুলো কিনবেন যেগুলো হচ্ছে আপনার না কিনলেও হয়, কিন্তু ওই জিনিসগুলো যেগুলো আপনাকে হচ্ছে খুশি দিবে, সেগুলোকে বলা হয় ওয়ান্টস। এখানে 50%, এখানে 30%। যেমন আপনি ধরেন রেস্টুরেন্টে খেতে যান, বা নিজের শখের কিছু কিনতে চান, বা শখের কিছু কেনার জন্য আপনি টাকা জমাতে চান। যেমন ধরেন একটা ফোন কেনার জন্য আপনার 30,000 টাকা জমাতে হবে, সেটাও এই 30% বাজেট থেকে আপনি জমাতে থাকবেন। এরপরের 20% আপনি খরচ করবেন ইনভেস্টিংয়ের জন্য, অর্থাৎ সেইটার জন্য যেটা হচ্ছে আপনার অ্যাসেট বিল্ড করবে, ইনভেস্ট। আর এই ইনভেস্ট করাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজির সেকেন্ড স্টেপ। এখন সবার খুব কমন একটা প্রশ্ন হচ্ছে কোথায় ইনভেস্ট করব, কিন্তু তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা জানা কেন ইনভেস্ট করব, কোন উদ্দেশ্যে ইনভেস্ট করব। আপনার যদি এই কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা খুবই হেল্প করে আমার চ্যানেলটা গ্রো করার জন্য, আর আমি সবসময় চেষ্টা করব আরও ভালো কন্টেন্ট উপস্থাপন করে যেতে। আমাদের মেইনলি 3টা উদ্দেশ্যে ইনভেস্ট করা উচিত। প্রথমটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড বা সার্ভাইভাল ফান্ড। এটা কি? আমাদের জীবনে অনেক বিপদ-আপদ আসে। অনেক সময় অনেক বড় অঙ্কের টাকা আমাদের দরকার হয়। যেমন হয়তো কেউ বাসায় অসুস্থ হয়ে পড়ল, বা হয়তো আমি যে ল্যাপটপটা ইউজ করি, সেই ল্যাপটপটা হঠাৎ করে নষ্ট হয়ে পড়ল। ওইসব সময় আমাদের তাৎক্ষণিক অনেক টাকার দরকার হতে পারে। আর সেটার জন্য আমাদের কিছু টাকা আগে থেকেই সরিয়ে রাখতে হবে। বাজেটিংয়ের আলোচনার সময় বলেছিলাম যে আমাদের 50% টাকা নিডসের পিছনে ব্যয় করা উচিত। সেরকম 6 থেকে 12 মাসের নিডস আমাদের ইমার্জেন্সি ফান্ডে রাখা উচিত। ইমার্জেন্সি ফান্ডের টাকা আপনার এমন জায়গায় রাখা উচিত যেখান থেকে আপনি সহজে টাকা বের করে আনতে পারবেন, আবার যখন বের করে আনবেন তখন আপনার খুব একটা লস হবে না। যেমন ইমার্জেন্সি ফান্ডের টাকা কখনো স্টক মার্কেটে বিনিয়োগ করা যাবে না, কারণ হ্যাঁ, আপনি যে কোনো সময় স্টক মার্কেট থেকে টাকা বের করতে পারবেন, কিন্তু যখন আপনার টাকা লাগবে তখন শেয়ারের দাম কম থাকতে পারে, আর ওই কম দামে আপনার শেয়ার বিক্রি করা কখনোই উচিত হবে না। এই জন্য এমার্জেন্সি ফান্ডের টাকা আপনার হচ্ছে সেভিংস বা মুদারাবা অ্যাকাউন্ট, বা ফিক্সড ডিপোজিট বা মুদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট, বা ইনকাম বা ডেট মিউচুয়াল ফান্ডে রাখা উচিত। এর মধ্যে যেগুলো আমি লাল দাগ দিচ্ছি সেগুলো হচ্ছে শরিয়া সম্মত নয়। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্স্যুরেন্স। আপনার যদি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে হচ্ছে আপনি 6 মাসের এমার্জেন্সি ফান্ড রাখবেন, আর যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে তাহলে 12 মাসের এমার্জেন্সি ফান্ড রাখবেন। বেশিরভাগ ইন্স্যুরেন্সও শরিয়াসম্মত না। এখন ইন্স্যুরেন্স এমন একটা জিনিস যেটা আপনার পার্সোনাল ফাইন্যান্সের জন্য খুবই ভালো, কিন্তু এটা আবার শরিয়াসম্মত না বলে আমি নিজেও, আমাদের বাসার কেউই ইনশিওর্ড না। কারণ এতক্ষণ এত কথা যে বলছি, শেষ পর্যন্ত রিজিকের মালিক তো আল্লাহ, আর এমন কিছু আমার মনে হয় করা উচিত না যেটার কারণে আল্লাহ আমাদের রিজিকে বরকত দিবেন না। কিন্তু হ্যাঁ, একজন এডুকেটর হিসাবে আমি মনে করি আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সবগুলো অপশন ক্লিয়ারলি বলা। এরপর আপনার শর্ট টার্ম প্ল্যানে ইনভেস্ট করা উচিত। শর্ট টার্ম প্ল্যান কোনগুলো? যেগুলো হচ্ছে 2 বছরের কম। যেমন কি হতে পারে, আপনি ধরেন একটা টিভি কিনতে চান বা এসি কিনতে চান, সেটার কারণে আপনার কিছু টাকা জমানো লাগবে।
ওই টাকাটা হচ্ছে আপনার শর্ট টার্ম প্ল্যান দিয়ে আপনি জমাবেন। ইনভেস্টিংয়ের ক্ষেত্রে একটা থাম্ব রুল হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট হরাইজন, অর্থাৎ যত দিন ধরে ইনভেস্ট করছেন সেটা যত বড় হবে আপনি তত বেশি রিস্ক নিতে পারবেন। শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট হরাইজনটা খুবই ছোট, সেজন্য আপনি কম রিস্ক নিতে পারবেন। এই জন্য শর্ট টার্ম প্ল্যানের ক্ষেত্রেও এমার্জেন্সি ফান্ডে যেসব জায়গায় টাকা রেখেছি সেরকম জায়গায় আপনার টাকা রাখা লাগবে। এখন আপনি অনেকভাবে ইনভেস্ট করতে পারেন। আপনি অনেক বড় অঙ্কের টাকা একবারে ইনভেস্ট করতে পারেন, বা খুব ছোট ছোট অঙ্কের টাকা ডিপিএস বা এসআইপির মাধ্যমে অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন। সেটা নিয়েও আরেকদিন আলোচনা করব। আর লাস্ট হচ্ছে লং টার্ম প্ল্যানে ইনভেস্ট করা, যেটা হচ্ছে 2 বছরের বেশি। লং টার্মের জন্য আপনি কোথায় টাকা ইনভেস্ট করতে পারেন? এখানে আমি কম রিস্কি থেকে বেশি রিস্কি হিসাবে কোথায় কোথায় ইনভেস্ট করতে পারেন সেটা লিখলাম। সঞ্চয়পত্র হচ্ছে সবচেয়ে কম রিস্কি, যার কারণে এটা হচ্ছে শরিয়াসম্মত না। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কয়েকটা শরিয়াসম্মত না, দেখে কিনবেন। তাছাড়া আপনি জমিতে ইনভেস্ট করতে পারেন বা অন্যান্য রিয়েল এস্টেট যেমন বাড়ি বা কমার্শিয়াল স্পেসে ইনভেস্ট করতে পারেন। তাছাড়া কিছু অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের প্ল্যাটফর্ম আছে যেমন আইফার্মার, বিনিয়োগ, উইগ্রো, সেগুলোতে ইনভেস্ট করে অনেকে। তাছাড়া ক্রিপ্টো তো বাংলাদেশে লিগ্যাল না, সেটা নিয়ে আর না বলি। কোনো বন্ধু ব্যবসা করছে, সেই ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। এগুলো হচ্ছে খুবই রিস্কি। এখন আপনি বলতে পারেন যে ল্যান্ড বা অন্যান্য রিয়েল এস্টেটকে আমি কেন রিস্কি বলছি? যে কোনো ফাইন্যান্সের লোক বলবে এগুলো তো কম রিস্কি। আমি এই কারণে রিস্কি বলছি কারণ আপনার অনেক টাকা ইনভেস্ট করা লাগে এসবের ক্ষেত্রে, আর দেখা যায় যে অনেক সময় পুরো টাকাটাই কোনো একটা স্ক্যামের কারণে হারিয়ে গেছে। আরেকটা খুবই পপুলার ইনভেস্টমেন্টের জায়গা, যেটা আমি লিখতে গিয়েও লিখলাম না, এখন লিখছি, সেটা হচ্ছে স্টকস বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা। এখন এটা অনেক বড় একটা আলোচনা, আপনার শেয়ার মার্কেটে ট্রেড করা উচিত কিনা সেটা নিয়ে আরও একদিন আলোচনা করা যাবে। এসব ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু জিনিস যেগুলো মাথায় রাখা লাগে, যেমন লিকুইডিটি, অর্থাৎ কত সহজে আপনি ইনভেস্টমেন্টগুলোকে ক্যাশ করতে পারবেন। ধরেন আপনার দরকার হলেই আপনি একটা জমি বিক্রি করে দিতে পারবেন না, হয়তো জমির বায়ার ওভাবে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যে কোনো শেয়ার বা কোনো মিউচুয়াল ফান্ড খুব সহজেই আপনি বিক্রি করে দিতে পারবেন। আরও একটা জিনিস হচ্ছে ট্যাক্স। আপনি সঞ্চয়পত্র বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে ট্যাক্স রিবেট পাবেন, অর্থাৎ কিছু টাকা আপনাকে গভর্নমেন্ট ট্যাক্স ফেরত দিবে এসব জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য। এখন আমি জানি এই ভিডিওটা হয়তো অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, আর আমি যতটা না আপনাকে প্ল্যান নিয়ে বলেছি তার থেকে অনেক বেশি প্রশ্ন করেছি। এই ভিডিওর উদ্দেশ্য এটাই, আপনার ফাইন্যান্সিয়াল লাইফ নিয়ে আপনার মধ্যে অনেক প্রশ্ন সৃষ্টি করা। আর আমিও আসলে জানতে চাই আপনি আরও কী কী জিনিস নিয়ে জানতে আগ্রহী। আপনি কি এসব ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নিয়ে জানতে আগ্রহী, নাকি আপনি বাজেটিং নিয়ে আরও বেশি জানতে আগ্রহী, নাকি আপনি কোন জিনিস শরিয়াসম্মত কোনগুলো শরিয়াসম্মত না সেগুলো নিয়ে আরও বেশি জানতে আগ্রহী? তো অবশ্যই কি জানতে চান সেটা কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমার লেটেস্ট ভিডিও পিন করা আছে, আর এই ভিডিওটাও পিন করা আছে যেখানে আমি বুঝিয়েছি কেন আগেভাগে ইনভেস্টমেন্ট করা খুবই জরুরি। দেখে আসতে পারেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং।